অন্তির মন খারাপ হয়। দিহানের থেকে এমন উত্তর সে আশা করেনি। দরকার হলে তারা কুঁড়ে ঘরে থাকবে, তবুও দিহানের উচিত ছিল রাজি হওয়া। অন্তির মনক্ষুণ্ণ হয় এতে। বাবা আমার বিয়ে ঠিক করেছে। দিহান ছোট করে বলে। জানি। এই উত্তরটা অন্তিকে আরও কষ্ট দেয়। দিহান জেনেও চুপ করে আছে। সে কি চায় অন্তির অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাক? অন্তির চোখে অভিমানে জল আসে, গলায় একরাশ বেদনা নিয়ে সে বলে, আপনি আমায় ভালোবাসেন না দিহান, একদম ভালোবাসেন না। কখনো বলেছি সেটা? ভালোবাসেন সেটাও বলেননি। দিহান থামে। সে বুঝেছে মেয়েটার মাঝে জেদ চেপেছে, কথার সমাধান হবে না। দিহান অন্তির মুখ ঘুরিয়ে চোখে চোখ রেখে তাকায়, বলে, আমি সুস্থ হলে বিয়ে করব, মাত্র কিছুদিনের ব্যাপার, এই কটা দিন একটু মানিয়ে নাও। অন্তি দিহানের নরম গলায় কথা ফেলতে পারে না। দিহানের এই রূপটা বরাবর তাকে কাবু করে ফেলে। এবারও হলো তাই। ইচ্ছে থাকাতেও সে জোর গলায় বলতে পারল না যে আমার খুব দ্রুত আপনাকে চাই, আপনাকে ছাড়া দম বন্ধ লাগে আমার। তন্নির বড় বোনের নাম তানিয়া, সরকারি একটা কলেজে অনার্স করছে। স্বভাবে সে কিছুটা তন্নির মতোই শান্ত সভ্য, কিন্তু এই স্বভাবটা কেবল পরিবারের মানুষের সামনে। বাস্তবিকভাবে সে ভীষণ অশান্ত প্রকৃতির মানুষ। ভাজা মাছ উল্টে খেতে না পারা টাইপ রূপের আড়ালে যে রূপটা আছে সেটা কেবল তন্নি একা জানে। নরম মনের দয়ের মানুষ হওয়ায় বোনের রাত জানা সত্ত্বেও মুখ ফুটে রা উচ্চারণ করা হয়নি কখনো। এই তো কিছুদিন পর পর দুবোন ঘুরতে যাবে বলে বের হয় তারা। এই ব্যাপারে তাদের বাবার উৎসাহ একটু বেশি। দুই মেয়ের মাঝে মধ্যে একসাথে ঘুরতে বের হবে, এতে মাইন্ড ফ্রেশ হবে। আলাদা রকম একটা ব্যাপার স্যাপার আছে। খুশি হয়ে 1,000-2 টাকা বড় মেয়ের হাতে গুঁজে দেন তিনি, কিন্তু এই টাকার 0.5% ভাগে পায় না সে। বাদবাকি ঘুরতে যাওয়ার কাহিনী তো পুরোটাই যাচ্ছে তা। তন্নিকে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে রেখে প্রেমিকের সাথে পুরো দুনিয়া ঘুরে আসে সে। তন্নি কাঠের পুতুলের মতো পুরোটা সময় একই জায়গায় বসে থাকে। এজন্যই বোধহয় তার বোনটা তাকে একটু বেশি পছন্দ করে। আজও তন্নি তার বোনের সাথে ঘুরতে বের হয়েছে। তানিয়া বেছে বেছে তাকে গোলাপি রঙের একটা ওভারকোট পরিয়েছে, সাথে হোয়াইট প্যান্ট। গলার মাফলারটাও সাদা রঙের, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। তনি ভেবে পাচ্ছে না বোনের ডেটে সে কেন এত সেজে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ডেটটা তোমার না বরং আমার। তানিয়া তন্নির কানে ছোট স্টোনের দুল পরিয়ে দিতে দিতেই মুচকি হাসে, রহস্য করে বলে, হতে কতক্ষণ? তন্নি ঠোঁট উল্টে তাকায়, না বোঝার মতো করে বলে, মানে মানে কিছু না, ছোট মানুষের অত মানিটা নিয়ে বুঝতে নেই। নিচে ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। তনিও বোনের কথা মেনে নেয়। তার সত্যি অত মানে বোঝার দরকার নেই। এই পৃথিবীতে যে যত কম জানবে, কম বুঝবে, সে হচ্ছে তত সুখী মানুষ। তনিও সুখী মানুষ হতে চায়, তাই তার জন্য কম জানা শ্রেয়। কোইন্সিডেন্স রিয়েলিটি অবজার্ভ করলে এই কোইন্সিডেন্স এর দুটো ধরন আছে। প্রথম ইন্টারন্যাশনাল কোইন্সিডেন্স এবং দ্বিতীয় কোইন্সিডেন্টাল কোইন্সিডেন্স। তন্নির সাথে যেটা ঘটেছে এই দুটোর ভেতরে ঠিক কোন পর্যায়ে পড়ে তা তার জানা নেই। এই মুহূর্তে তারা রয়েছে পুরান ঢাকার সুনামধন্য একটা কফি শপে। কেবল কফি খাওয়ার জন্য সুদূর মিরপুর থেকে পুরান ঢাকা আসার রহস্যটা তন্নিকে খুব ভাবাচ্ছে। তবে আপাতত সে উক্ত বিষয় নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না। তাদের সামনে ইতিমধ্যেই ধোয়া ওঠা 4 মগ কফি চলে এসেছে। তন্নির পাশে বসা তানিয়া সুন্দর করে কিছু ছবি ক্লিক করছে কফি। তাদের সামনে বসে আছে দুজন সুপুরুষ। একজন সম্পর্কে তন্নির হবু দুলাভাই, গোলগাল মুখের, মোটামুটি সুদর্শন দেখতে লোকটার নাম নিবারস। তানিয়ার সাথে 3 বছরের প্রেমের সম্পর্ক তার। এই 3 বছরে তন্নি নিবারসের পরিবার সম্পর্কে অনেক কিছু শুনলেও তার যে একজন বড় ভাই রয়েছে এ ব্যাপারে পুরোপুরিভাবে অজ্ঞত ছিল সে। নিবারসের পাশে বসে থাকা তীক্ষ্ণ দৃষ্টিধারী ব্যক্তিটাই নিবারসের একমাত্র বড় ভাই নুহাস খন্দকার। নুহাসকে দেখার পর থেকেই তন্নি অন্যমনস্ক হয়ে আছে। তার বারবার কেন যেন মনে হচ্ছে নুহাস জেনে শুনে এখানে এসেছে। এটা কোনোভাবে কোইন্সিডেন্স হতে পারে না। তুই হঠাৎ এমন জমে গেলি কেন?
কোনো সমস্যা? তানিয়াকে চিন্তিত দেখালো। তনি ক্ষুদ্র হাসার চেষ্টা করলো। সমস্যা কেন হবে আমাকে? তবে খাচ্ছিস না কেন? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তনি আর চোখে নুহাসকে পর্যবেক্ষণ করে পুনরায় হেসে জবাব দেয়, ঠান্ডা হলেই খাবো, গরম খেলে জিভ লাগে। কথাটা পুরোপুরি ভাবে মিথ্যা। ধোয়া ওঠা গরম কফি ছাড়া সে কখনোই কফি খায় না। ঠান্ডা হলে কফির স্বাদ নষ্ট হয়ে যায়। ফু দিয়ে গরম কফি পান করার মতো স্বাদ কিছুতেই নেই। কিন্তু তাকে মিথ্যা বলতে হচ্ছে। কেন এই মিথ্যাগুলো সে বলছে সেটা তার অজানা। নুহাস নামক ব্যক্তিটাকে দেখে কিছুটা নার্ভাস সে। তার বডি নার্ভ সিস্টেম কিছুটা মূর্ছে পড়েছে, এজন্যই হয়তো। কিন্তু নুহাসের মতো একটা মানুষের জন্য মিথ্যা বলে তার মনে অশান্তি হচ্ছে খুব। এমন ফালতু ধরনের মানুষের জন্য নিজের কাঁধে পাপ নেওয়াটা বাড়াবাড়ি ধরনের বোকামি হয়ে গেল। কিন্তু এতটা বোকা তো তনি না। পুরান ঢাকার এক রোড সাইডে হোটেল থেকে দুপুরে লাঞ্চ করা হবে। রোড সাইড হোটেল হলেও ওখানকার বিরিয়ানি লোভনীয়, এমনটাই শুনেছে তনি। লোকেশনে পৌঁছাতে রিকশায় 20 মিনিটের পথ। হাইওয়ে ধরে গেলে আরও একটু দূর তো পৌঁছানো যেত। এই রুটে জ্যাম নেই। কিন্তু তানিয়ার মতে পুরান ঢাকার অলি গলিতে রিকশা করে ঘোরাটা মজার। এজন্য দুটো রিকশা ঠিক করা হয়েছে। তনি এ ব্যাপারে নিজের মতামত প্রকাশ করতে চাইলেও তাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করা হলো। তানিয়া ও নিবারস এক রিকশায় গেলে তাকে যেতে হবে নুহাসের সাথে একত্রে, যেটা তনি কিছুতেই মেনে নিতে পারছে না। তানিয়াদের রিকশা এগিয়ে চলেছে। যেতে যেতে তানিয়া রিকশা থেকে পেছনে উকি দিয়ে তনিকে হুঁশিয়ারি করে বলেছে, সাবধানে বসবি, কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবি, ওকে? তনি ছোট মুখে মাথা নাড়ল কেবল। বাঘের মুখে ফেলে রেখে সাবধানে থাকতে বলাটা তার বোনকে দিয়েই হয়তো সম্ভব। নুহাস আগে উঠে বসেছে। তনির দিকে হাত বাড়িয়ে ছোট্ট করে বলে, উঠে এসো। তনি পুরোপুরিভাবে নুহাসকে উপেক্ষা করে একাই উঠে বসে। নুহাস মাথা চুলকে হাসে। এই বোকার রমণী যে এত জেদ রয়েছে সেটা সে জানতো না। রিকশা চলতে শুরু করেছে। পরিবেশে ঠান্ডা বাতাস এসে নাক মুখে ধাক্কা খাচ্ছে। তনির সাদা মুখ লাল হয়ে এসেছে। নুহাস লক্ষ্য করে নিচু গলায় শুধায়, হুড তুলে দিব? না, ঠান্ডা লাগছে তো। লাগুক, তবু অপরিচিত কারোর সাথে রিকশায় হুড তুলে ঘোরার মোট নেই আমার। নুহাস ঠিক তনির মতো করেই জবাব দেয়, রিস্কার হুড তুলে এক অসহায় মেয়ের সাথে রোমান্স করার মুডে নেই আমি। তুমি চাইলে অবশ্যই সেই মুডে ট্রান্সফার হব। চাও? তনির মুখ রাগে আরো লাল হয়ে আসে। ক্ষিপ্ত গলায় বলে ওঠে, আপনি ভীষণ অসভ্য। তাহলে অসভ্যতা করার পারমিশন দিচ্ছ? নুহাসের হেয়ালি কথায় রাগ বাড়ে তনির। আরো খানিক চেপে বসতে গেলে নুহাস তার বাহু ধরে কাছে টেনে আনে। ধমকে সুরে বলে, আর একবার চেপে গেলে রাস্তায় নামিয়ে দিব। এভাবে বসো। বললাম তো, যেসব ভাবছো সেসবের মুডে নেই আমি। তনি রাগী চোখে তাকায়। নুহাস তাতেই থোড়াই কেয়ার করে। এক হাতে তনিকে নিজ বাহুতে আটকে রেখেই হুড তুলে দেয়। এতে বাতাস কম লাগলেও বসার জায়গা চেপে আসে। তনিকে না চেতেও নুহাসের সাথে লেগে বসতে হয়। নুহাসের মুখ থেমে নেই। সে বিভিন্ন কথা বলে চলেছে। এই যেমন, তোমার মনে হয় না আমার বয়সটা প্রেমের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে? আই মিন, এখনই শেষ সময় প্রেম করার। তনি না চেতেও অবাক গলায় শুধায়, কেন? এরপর কি হবে? কিছুই হবে না, তবে প্রেমের একটা বয়স আছে বুঝলে। সেই বয়সে লাস্ট স্টেজে আছি আমি। এখন আশপাশ থেকে সুন্দরী দেখে একটা মেয়ে পটিয়ে ফেলতে পারলেই হয়। ওহ, ওকে। কিসের ওকে? হ্যাঁ, তনি থতমত খেয়ে যায়। নিভু গলায় বলে, আই মিন পটান। তুমি কেন পড়ছো না? আপনি কি আমাকে পাঠাতে চাইছেন? নুহাস দুভুরুর মাঝে ভাঁজ ফেলে বলে, সন্দেহ আছে? সন্দেহ নেই, তবে আপনার প্রেমে পড়ার মতো ইচ্ছেও নেই। তাহলে বিয়ে করব। প্রেমটা না হয় বিয়ের পর হবে। আপুর আগে আমার বিয়ে অসম্ভব। চলো পালাই। আপনার সাথে? হুম। ইম্পসিবল। আপা জানেন। চা নিতে বলেও পারু চায়ের কাপটা বারান্দার রেলিংয়ের উপর রাখলো। অন্তি এখনো দাঁড়িয়ে শীতল পরিবেশ উপভোগ করছিল। এই সুন্দর সময়টা এক কাপ চা খেতে খেতে পার করলে মন্দ হয় না।
এজন্যই পারুকে ডেকে চা আনলো। পারু কেবল তার জন্য চা এনেছে এমন নয়, সে নিজের জন্য 1 কাপ চা এনেছে, সাথে 2টো বিস্কুট ওনার পাড়ে বেঁধে এনেছে। অন্তি তা দেখে মুচকি হাসে। চায়ের কাপ তুলতেই তার কপালে ভাঁজ পড়ে। দুধ চা কেন, রং চা খাবো বলেছিলাম। অন্তির কথাই পারু বিশেষজ্ঞদের মতো করে বলল। আপনার রং চা খাবার চাইলেন না আপা? আপনার গায়ের রং চাপা, বরং চা খাইলে গায়ের রং আরও ময়লা হব। এখন থেকে আমি নিজ দায়িত্বে আপনারে দুধ চা বানাই দিব। দুধ চা খাইবেন আর দুধের মতো টসটসে সাদা হবেন। তোমাকে এ কথা কে বললো? কেউ বলে নাই আপা, আমি বুঝদার মানুষ। ছোট সময় থাইকা কার কি দরকার তা আমি বুঝবার পারি। আমার মনে হয় আমিও তোমাকে বুঝতে পারছি পারু। কি বুঝতাছেন আপা? এই যে তুমি মায়ের হাত থেকে বাঁচতে আমাকে জোর করে দুধ চা খাওয়াচ্ছ, মূলত তোমার দুধ চা পছন্দ। পারুর মুখটা ছোট হয়ে আসে। অন্তি যে সত্যি বুঝে ফেলবে সে বোঝেনি। পারুকে নিভে যেতে দেখে অন্তি মুচকি হেসে বলে, পরিবেশটা সুন্দর পারু, এমন পরিবেশে মন খারাপ করতে নেই। চিন্তা করো না, আমি মাকে বলবো না। তবে তুমি যাওয়ার আগে আমার বুক সেলফটা ক্লিন করে দিও, বহুদিন ওটায় হাত লাগাও না। আরও কিছু থাকলে তাও করতে রাজি। আপনার মা নামক জল্লাদ মানুষটারে থেইকা বাঁচছেন, এই জন্যই শুক্রিয়া। অন্তি জবাব দেয় না, কেবল হাসে। তার মায়ের সাথে পারুর বনাবনীতি হয় না, সবসময় ঠোকাঠুকি লেগেই থাকে। অথচ পারুল একদিনের জন্য কোথাও গেলে তার মায়ের চিন্তার শেষ থাকে না। পারুটা কোথায় গেল, কি করছে, কি খাচ্ছে, আবার কোথায় কোন অঘটন ঘটালো কিনা, দুনিয়ার চিন্তায় সে নিজের খাওয়ার কথাই ভুলে যায়। দিহানের সাথে অন্তির দেখা হয় না আজ প্রায় সপ্তাহ হয়ে এসেছে। প্রতিদিন রাতে কথা হয় ওদের। ভিডিও কলে কথা বলার থেকে দুজনের চোখের কথা হয় বেশি। দিহানকে বাসে শিফট করা হয়েছে, বাদবাকি ট্রিটমেন্ট বাসা থেকে নেওয়া হবে। 2 দিন পর পর ডক্টর এসে চেক করে যাচ্ছে। খুব শীঘ্রই সুস্থতার পথে ফিরবে বলে আশাবাদী সবাই। প্রতিদিন নিয়ম করে দিহানের সাথে ভিডিও কলে কথা হলেও সামনে থেকে দেখার তৃষ্ণা অন্তিকে পাগল করে দিচ্ছে। তার এই প্রাণ ধুকপুক করা বিষয়টা সমাধান করতে বিপজ্জনক একটা উপায় বের করেছে অন্তি। তার সাহস বরাবরই সহ্য সীমার বাইরে। এবারও সীমা অতিক্রম করে সে কাউকে না জানিয়ে দিহানের বাড়িতে হানা দিয়েছে। দিনের এই সময়টা রেজন মির্জা বাহিরে থাকেন। কথায় কথায় দিহানের থেকে সেটা জানতে পেরেছে অন্তি, তাই এই সময়টাকেই উপযুক্ত সময় হিসাবে বেছে নিয়েছে সে। মহিলাদের মন নরম হয় মাখনের মতো, চাইলেই গলানো যায়, কিন্তু পুরুষ মন পাথরের নাই, এরা এত সহজেই গলে না। তাই অন্তি দিহানের মাকে নিজের টার্গেট করেছে। তার দক্ষতা দিয়ে দিহানের মাকে প্রথম 10 মিনিটের মধ্যে নিজের মা বানিয়ে ফেলা কোনো ব্যাপার না। বাবার ব্যাপারটা পরে হ্যান্ডেল করা যাবে। এটা দিহান মির্জার বাড়ি না? একখণ্ড সোনালি রোদের নিচে টুল পেতে ঘুমের মতো পড়েছিল দারোয়ান। এ বাড়িতে পরিচিত মানুষ ব্যতীত সচরাচর কেউ আসে না। বড় সাহেব বাইরে যাওয়ার পর পরিচিত মানুষ আসার সম্ভাবনাও কমে যায়। এই সময়টুকু বসে বসে নিদ্রার মাঝে কাটে তার। দারোয়ান নিভিনুভু চোখে চেয়ে জবাব দেয়, কি চাই? কিছু চাই না, গেট খুলে দিলে ভেতরে যেতাম আর কি। দারোয়ান খানিক বিরক্ত হলো বোধ হয়, বলো, লিখিত কাগজ আছে দেখান। অন্তি আকাশ থেকে ডুব করে পড়ার মতো করে বলো, কি সাংঘাতিক ব্যাপার, বাড়িতে ঢুকতেও লিখিত দরকার বুঝি? এই বাড়িতে লাগে, এখানে বাহিরের লোক ঢোকা নিষেধ। আপনি কাকে বাহিরের লোক বলছেন? আপনার আইডিয়া আছে আমি কে? কে আপনি? অন্তি তৎক্ষণাৎ ফোন বের করে দিহানকে কল করলো। প্রথম কলেই দিহান রিসিভ করলো। অন্তি কল লাউডে দিয়ে বলল, দিহান বলুন তো আমি আপনার কি হই? হঠাৎ এমন কথাই দিহান খানিক ভরকালো বোধ হয়, কিন্তু তাতে অন্তির আসে যায় না। সে পুনরায় বলল, আমি আপনার প্রেমিকা, এ কথা কি সত্যি? উপাস থেকে ছোট্ট জবাব এলো, সত্যি। আমি আপনার হবু বউ, এ কথা সত্যি? সত্যি। তাহলে আমি আপনার পরিবারের একজন সদস্য, তাই না?
তাই? আচ্ছা রাখি এখন। কিন্তু দিহানের রুমের দক্ষিণ পাশ জুড়ে বিশাল এক খোলা বারান্দা রয়েছে। বারান্দা থেকে দিনের আলো রুমটাকে সর্বদা উজ্জ্বল করে রাখে। বারান্দার ঠাই খোলা, রেহানা খুলে রেখে গেছে। দু এক খণ্ড কোমল রোদ এসে পড়েছে বিছানায়। নরম রোদ শরীরে লাগাই বেশ আরাম অনুভব হচ্ছিল দিহানের। কিন্তু এই আরামকে হারাম করে দিয়েছে অন্তির একটা ফোন কল। দিহান ভেবে পায় না মেয়ে মানুষ এত অশান্ত হয় কিভাবে। মেয়েরা হচ্ছে এক মুঠো কাদার দলার মতো, যেমনভাবে রূপ দেওয়া হবে তেমনভাবেই থাকবে সারা জীবন। কিন্তু এই মেয়ে হচ্ছে সকল কিছু ছাপিয়ে এক ভিন্ন জাতের। কোনো কিছুতে পরোয়া নেই তার। হুট করে তার বিপি কখনো হাই করে ফেলে, কখনো বা ডাউন। একদণ্ড শান্তি নেই কোথাও। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দিহানের। না জানি কোথায় কি অঘটন ঘটাচ্ছি তাকে নিয়ে। কলটাও রিসিভ করছে না। চিন্তিত ভঙ্গিতে দিহান কল করলো নুহাসকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে নুহাস কল রিসিভ করলো না। এমনটা সচরাচর হয় না। সচরাচর বলতে কখনোই হয় না। দিহানের কুচকানো কপাল আরও খানিক কুচকে এলো। অন্তির খোঁজ নেওয়ার শেষ মাধ্যম হিসেবে দিহান পারুকে কল করলো। দুবার রিং হওয়ার পর পারু কল ধরলো। দিহানকে কিছু জিজ্ঞেস করতে হলো না, তার পূর্বেই পারু বলতে শুরু করলো। আপা ঘুম ভাঙার পর থেকেই কেমন অদ্ভুত আচরণ করতেছিল বুঝলেন ভাই। মনে হয় মনে রং ঢং লাগছে। বয়সটা তো বোঝেন খালা। দিহান পারুকে কথা শেষ করতে দিল না, মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ও কোথায় এখন? কথার মাঝে বাধা দেওয়ায় পারু কিছুটা বিরক্ত। ভালো অঙ্কের টাকা দেয় দেখে এসব পারু সহ্য করে নেয়, নয়তো এসব মানুষের ধার ধারে না পারু। মুখের কথা গিলে ফেলে পারু জবাব দেয়, ঘন্টাখানেক আগে বাইরে গেছে। কোথায় তা এই পারু জানে না। সেই খবর রাখার কথা আমার ছিল না। পারুর কাজ পারু ঠিকঠাক করছে। পারু একবার যে কাজ হাতে। দিহান খট করে কল কেটে দিল। প্রয়োজনের সময় কোনো কিছুই ঠিক থাকে না। এই মুহূর্তে অন্তি কোথায় আছি জানাটা দরকার ছিল। দিহান ছোট করে শ্বাস ফেলে। বিয়ের পর এই মেয়েকে 24 ঘন্টা সে ঘরে আটকে রাখবে, নয়তো যে কোনো মুহূর্তে সে দম বন্ধ হয়ে মারা যাবে। মিনু সুপারির ছোলা ঝুলছে মেঝেতে বসে। রেহনা বারবার তাকে মেঝেতে বসতে মানা করেছে। এই ঠান্ডায় মেঝেতে বসে থেকে ঠান্ডা বাঁধিয়ে পরে দিনরাত কাশতে থাকবে। এজন্য রেহানা তাকে বারবার বলেছে, মিনু, সোফায় বসে তোর যা কাজ করার কর, মেঝেতে যেন বসতে না দেখি। কিন্তু সে কথা তার মনে থাকে না। মেঝেতেই বসে পড়ে। তখন কিছু বলে মুখখানা আধার করে বলবে, সোফায় বসায় অভ্যাস নাই তো, তাই বারবার ভুল হয়। রেহনাও তাই তাকে কিছু বলা ছেড়ে দিয়েছে। আর যাই হোক, প্রতিবেলায় মিনুকে সোফায় বসতে বলা তার পক্ষে সম্ভব না। কলিং বেল বাজছে। রেহনা রান্নাঘরে স্যুপ রান্নার জন্য চিকেন ছোট ছোট পিস করছে। সে রান্নাঘর থেকেই গলা উঁচু করে মিনুকে ডাকে, দরজা খোল, দেখ কে এলো। মিনুর কোনো সারা শব্দ পাওয়া গেল না। রেহনা নিজেই হাত ধুয়ে বের হয়ে এলো। দরজা খুলতেই হাসি উজ্জ্বল মুখের একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দুহাত ভর্তি তার বিভিন্ন ফল। তাকে দেখতেই মিষ্টি হেসে সালাম দিল। হঠাৎ তার বাড়িতে একটা মেয়ের আগমনে রেহনা খানিকটা বিস্মিত হয়। রেহনা তাকে ভেতরে আসতে না বললেও অন্তি টুপ করে ঘরে ঢুকে পড়ে, যেন এটা তার বাড়ি। ততক্ষণে মিনুও এসে দাঁড়িয়েছে কাছে। অন্তি ফলের ব্যাগ দুটো মিনুর হাতে ধরিয়ে দিয়ে বেশ স্বাভাবিকভাবে রেহানাকে বলে, মা, দিহান কি খেয়েছে? এত চমক হজম করতে না পেরে রেহানা বোবা বনে গেল যেন। কে এই মেয়ে? কোথা থেকে এলো? এসব প্রশ্ন ভাবার সময়টুকুও পেল না সে। সম্মোহিতর মতো মাথা নেড়ে না জানালো। অন্তিম মুচকি হেসে গলার ওড়না সুন্দর করে কোমরে পেঁচিয়ে বলল, রান্নাঘরটা কোন দিকে? মিনু হাতের ইশারায় রান্নাঘর দেখিয়ে দিল। অন্তিম মিষ্টি এসে ধন্যবাদ জানিয়ে সেদিকে চলে গেল। তার পিছু পিছু রেহেনাও যেয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। মা, এই মাংস দিয়ে কি হবে? স্যুপের ভিতরে দেওয়া হবে। স্যুপটা আমি রান্না করি? পারবে। খুব পারবো। আপনি শুধু বলে বলে দিবেন কখন কি করতে হবে।
রেহানা হঠাৎ ফিক করে হেসে ফেলে। মেয়েটার চঞ্চলতা তার ভালো লেগেছে। চেনা নেই জানা নেই এমন একটা মেয়ে তাকে মামা বলে ডেকে চলেছে, এই ব্যাপারটাও তার ভালো লাগছে। তবে মেয়েটার সাহস তাকে অবাক করেছে খুব। এই যে এসে মা ডাকা শুরু করেছে, কয়টা মেয়ে পারে এমন সাহস করতে? তোমার নামটা তো বললে না মা। অন্তি জিভ কাটে, আলতো হেসে বলে, ইস, একদম ভুলে গিয়েছিলাম। আমি রূপন্তী নওয়াজ খান, বাবা শাহেদ নওয়াজ খান। আমি এবার দ্বাদশ শ্রেণীতে উঠব। রেহানা বেশ উচ্ছ্বাসিত গলায় বলে। তাহলে তো তুমি বেশ ছোট। হঠাৎ করেই অন্তিম মুখটা বাংলার 5 বানিয়ে ফেলে। এমন পরিবর্তনে রেহেনাও কিছুটা থতমত খেয়ে যায়। সে তো এমন কোনো কথা বলেনি যার জন্য মেয়েটার মুখে এমন আধার নামবে। আপনার বাউন্ডুল ছেলেটা আমাকে ছোট ছোট করে মাসের পর মাস ঘুরিয়েছে, জানেন মা? আপনি তো জানেন না, জানলে অবশ্যই আমাকে ছোট বলতেন না। আমি দেখতে ছোট হলেও আমার মন অনেক বড়। রেহনার মুখ থেকেও যেন মেঘ কেটে যায়, হাসি হাসি মুখে বলে, তোমার সাথে আমার বান্ডুল ছেলেটার সম্পর্ক কি মা? অন্তি বেশ প্রফুল্ল চিত্রে জবাব দেয়, আমি তার অফিসিয়াল প্রেমিকা। বিয়েটা হলেই বউ উপাধি পেয়ে যাব। আমাকে আপনার পুত্রবধূ হিসেবে কেমন লেগেছে মা? রেহনা হতবাক হয়ে অন্তির দিকে তাকিয়ে আছে। এই যে একের পর এক কথার চমক দিয়ে চলেছে মেয়েটা, এতে যেন মেয়েটার মুখের ভাবের কোনো পরিবর্তন হচ্ছে না। কত সহজ স্বাভাবিকভাবে প্রতিটা জবাব দিচ্ছে, যেন রেহানার সাথে তার বহুদিনের পরিচয়। রেহানা একটু কেসে কথা ঘুরিয়ে নিতে চায়। ছেলেকে না জেনে বউ পাকাপোক্ত করে ফেলাটা অন্যায় হবে। রেহানা একটা বাটি এনে অন্তির সামনে রাখে। মা, তুমি এবার এপাশ হয়ে দাঁড়াও, আমি স্যুপটা ঢেলে দিচ্ছি। অনেক গরম, তুমি এটা পারবে না। অন্তিকে দিহানের রুম দেখিয়ে দিয়ে সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল মিনু। সে কিছুতেই দিহানের রুমে একটা মেয়েকে একা রেখে যেতে পারবে না। এই মেয়ের যে রূপ দেখেছে সে, তাতে এই মেয়ের পক্ষে দিহানকে নিয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যাপার না। মিনু থাকতে মির্জা পরিবারের এত বড় ঘটনা সে ঘটতে দিবে না, কিছুতেই না। তাছাড়া নিচে যে এ ব্যাপারে রেহানাকে তার আপডেট দিতে হবে। দিহান বিছানায় আদশা হয়ে ল্যাপটপে কাজ করছে। তার স্বভাব সুলভ ভ্রু দুটো সামান্য কুঁচকে আছে, দাঁত দিয়ে নিম্নাংশের ওষ্ঠদ্বয় কামড়ে ধরে আছে, যেন কোনো কিছু নিয়ে খুব ভাবনার বিভোর সে। অন্তি আগাগোড়া দিহানকে পর্যবেক্ষণ করে খুব নীরবে স্যুপের ট্রেটা তার পাশের টেবিলে নামিয়ে রাখলো। দিহান রুমে কারোর উপস্থিতি টের পেয়েছে, তবে তার রুমে এ সময়ে রেহানা ছাড়া অন্য কারোর আসার কথা না। মিনু কখনোই তার রুমে আসে না, তাই স্বাভাবিকভাবেই সে ধরে নিয়েছে রেহানা এসেছে। দিহান ল্যাপটপে নজর রেখেই বলল, 1 গ্লাস পানি দাও তো মা। অন্তি কোনো বাক্য ব্যয় না করে পানি এগিয়ে দিল। দিহানের কানের নিকট মুখ এগিয়ে ফিসফিস করে বলল, পানিটা মা নয় বউ দিয়েছে, কলমি বউ। দিহান মাত্রই গালে পানি নিয়েছিল, পানিতে তার গলা দিয়ে প্রবেশ করার সুযোগ পেল না। তার পূর্বে তীব্র গতিতে ছিটকে পড়ল, কাশি উঠে গেছে তার। অন্তি তৎক্ষণাৎ দ্রুত গতিতে দিহানের পিঠে চাপড় দিতে দিতে বলতে লাগলো, এত কেয়ারলেস কেন? সামান্য পানিটাও ঠিকভাবে খেতে পারেন না দেখছি। দিহানের চোখ মুখের অবস্থা করুন, যেন তার ভেতর সত্তা বলতে চাইছে, নিজের কেয়ার নিতে পারছি কই? তোমার চমক আমার প্রাণ আর নিতে পারছে না, ক্ষমা দাও এবার। দিহানের আজকাল ভীষণ মন খারাপ হয়, যদিও মন খারাপ হওয়াটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। মন খারাপের জন্য পর্যাপ্ত কারণের প্রয়োজন হয় না, তবে দিহানের মন খারাপের পেছনে শক্তপোক্ত কারণ রয়েছে। তার মনে হয় সে হয়তো খুব বেশি দিন বাঁচবে না। কেন বাঁচবে না তা অজানা। এই যে তার সামনে কোমরে ওড়না গুজে চুল হাত খোপা করে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করতে থাকা রমণীটাকে দেখলেই তার বুক ভারী হয়ে আসে। এই মেয়েটাকে নিজের করে পাওয়ার নিদারুণ লোভ তাকে কষ্ট দিচ্ছে খুব, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে এই মেয়েটাকে বউরূপে দেখা হবে না তার আগেই ওপারে ডাক পড়বে। দিহান নিজের ভাবনার উপর বিরক্ত প্রকাশ করে, নাক মুখ কুঁচকে মাথা ঝাঁকায়, ভাবনা থেকে বেরিয়ে আসতে চায়। এসব কল্পনা তাকে মানায় নাই। এসবের পেছনে দোষটা দিহান নির্দ্বিধায় অন্তিকে চাপিয়ে দেয়।
যবে থেকে এই মেয়েটা তার জীবনে এসেছে সে ক্রমশ দুর্বল হয়ে চলেছে। শুনেছে নারীর হাতে পুরুষকে ধ্বংস করার ক্ষমতা থাকে। এতদিন বিশ্বাস না করলেও ধ্যান এখন এ কথাই পুরোপুরি বিশ্বাসী। ধ্যান গভীর চোখে অন্তির পানে তাকায়। বাহির থেকে আসা মৃদু বাতাসে অন্তির কপালের সামনে চুলগুলো উঠছে, পেছনে হাত খোপা করা চুলগুলো আলগা হয়ে আছে, যখন তখন খুলে পড়বে। ধ্যানের মন চাইল অন্তিকে বলতে, এদিকে এসে বসো। অন্তি লক্ষ্মী মেয়ের মতো পাশে বসলে সে আলতো হাতে খোপা খুব শক্ত করে বেঁধে দিবে। তার বাগানে ফোটা টকটকে গোটা কয়েক ডায়ান্থাস ফুল এনে গেঁথে দিবে খোপায়। মেয়েটি কি তখন লজ্জা পেয়ে দু হাতে মুখ লুকাবে, নাকি চলো চলো চোখে চেয়ে বলবে এত কেন ভালোবাসেন? কিন্তু বাস্তবে দিহান খোপা করতে পারে না। তার পক্ষে বাগান থেকে ফুল আনাও সম্ভব না, হাঁটতে মানা তার, বাথরুমও তাকে অন্যের সাহায্যে যেতে হয়। ব্যাপারটা ভীষণ লজ্জাজনক। দিহান বড় করে শ্বাস ফেলে বলে, বাসায় কি বলে বের হয়েছো? অন্তি ঘাড় ফিরিয়ে তাকায়। তার হাতে কালো রঙের একটা টি শার্ট। এই টি শার্টটা প্রায়ই দিহানকে পরতে দেখা যায়। অন্তি দিহানের কথার জবাব না দিয়ে বলে, আপনি সব সময় সাদা কালো ড্রেস আপ করেন কেন? হয়তো আমার জীবনটা অমন ছিল তাই। এখন কেমন? অন্তির চোখে ভরপুর কৌতূহল। মেয়েটা এভাবে তার প্রতি দিহানের মনোভাব জানতে চাইছে। দিহান অন্তির চোখে তাকিয়েই চট করে ব্যাপারটা বুঝে ফেলল। মনে আসা সুন্দর উত্তরটা দিতেই মন চাইল না আর। মেয়েটাকে একটু রাগালে কেমন হয় ভাবনা মতোই দিহান মুচকি হেসে বলল, আই থিঙ্ক এখন আমার কালো রংটাই পছন্দ, সাদাটাও মুছে গেছে। অন্তির মুখের রং বদলে গেল, চোখের চাহনি গাঢ় হলো। মনে মনে ভীষণ কয়েক গালি ছুঁড়ে গটগট পায়ে রুম চাল। এই চরম অসভ্য লোককে দেখতে কিনা সে বাড়ি থেকে চুরি করে এখানে এসেছে। ভাবা চাই সে আসলেই প্রেমে অন্ধ হয়ে গেছে, নয়তো এমন অসভ্য লোককে দেখার জন্য এত কষ্ট কেন করবে। অন্তি বাড়ি ফিরে গেছে। যাওয়ার আগে রেহানের সাথে দেখা করেনি। রেহানা অনেক করে দুপুরে খেয়ে যাওয়ার জন্য বলেছেন। অন্তির জন্য এই অল্প সময়ে 4 ধরনের রান্না করে ফেলেছে, কিন্তু মেয়েটা খেয়ে যেতে রাজি হয়নি। দেরি হয়ে গেছে, বাসে ঝামেলা হবে এই ভয়ে বেশি জোর করতে পারেনি। অল্প সময়ে মেয়েটা কেমন বাড়িটাকে ভরপুর করে ফেলেছিল। এখন আবারও পূর্বে নাই শান্ত হয়ে পড়েছে। অন্তি যাওয়ার পরপরই রেহানা দিহানের রুমে যায়। দিহান তখন চোখ বন্ধ করে শুয়ে। রেহানা এসে সরাসরি দিহানকে প্রশ্ন করে, মেয়েটার ঠিকানা দে, ওর বাড়িতে যাব, যত দ্রুত সম্ভব ওকে এ বাড়িতে নিয়ে আসব। দিহান সহজ উত্তর দেয়। আচ্ছা। রেহানা তাজ্জব বনে যায়। ছেলে এত সহজে রাজি হয়ে যাবে সে ভাবেনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দিহান ভুরু কুঁচকে বলে, আর কি? তোর কোনো মতামত নেই? বললাম আচ্ছা, এটাই মতামত। আচ্ছা, তোর বাবার সাথে কথা বলে দেখি। ও কোথায়? রেহানা স্বাভাবিক উত্তর দেয়, চলে গেছে। দিহানের কপাল কুঁচকে আসে। চলে গেছে মানে? তাকে না বলেই চলে গেছে? এই মেয়ের সাহস দিন দিন বেড়ে চলেছে। অতটুকু মেয়ের এত জেদ থাকে কোথায়? তার ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে অন্তির কাজকর্ম, কিন্তু মায়ের সামনে সে কোনোরূপ কথা বলে না, অত্যন্ত স্বাভাবিক উত্তর দেয়। ও তনি আজকাল নুহাসকে ভয় পাচ্ছে না। ব্যাপারটা নুহাসকে খুব হতাশ করেছে। মেয়েটাকে ধমক দিলে আগের মতো কেঁদে ফেলে না এখন, উল্টো খট করে কল কেটে দেয়। যখন তখন কল করে বারান্দায় ডাকলে আসে না, তার মন চাইলে তবেই আসে। নুহাসের মন বলছে আজকাল উল্টো সে ভয় পাচ্ছে বোকা মেয়েটাকে, এই বুঝি রেগে যায়। নুহাস বিতৃষ্ণা চিটে হাতের সিগারেটটা ফেলে দেয়। যখন মন মেজাজ খারাপ থাকে তখন সিগারেটও অসহ্য লাগে। নুহাস তার খিটখিটে মেজাজ নেই তামিমকে বলো, কড়া করে 1 কাপ চা দে তো, একদম কড়া, মুখে দিলেই যেন নিমের মতো তেতা লাগে, বুঝছস? দিতাছে ভাই। 2 মিনিটের মধ্যে তার কড়া চা চলে আসে। সত্যি ভয়ঙ্কর তিতা চা বানাইছে তামিম। জিভে লাগা মাত্রই পেট থেকে সব বের হয়ে আসার উপক্রম। ভয়ঙ্কর দুটো গালি দিয়ে চা ফেলে রেখে দোকান থেকে বের হয়ে পড়ে সে। তামিম বোকা চোখে চেয়ে থাকে, তার কি দোষ? আশ্চর্য। দোকান থেকে বের হয়ে নুহাস তনিকে কল করে। এতদিনে এই প্রথম কল ঢোকা মাত্রই কল রিসিভ হয়। নুহাস বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বলে,
তোমার কি আমার সাথে দেখা করার ইচ্ছা আছে? থাকলে বলো, নয়তো এখানেই সব শেষ করো। প্রতিদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান ভালো লাগে না। আপনি এভাবে কথা বলছেন কেন? কেন বলছি জানো না তুমি? জানলে আপনাকে বলতে বলতাম। আসবা কিনা তাই বলো। টনি খানিক থেমে বলে,